আমরা প্রতিদিন যে শক্তি ব্যবহার করি তার একটা বিশাল অংশ আসে সমুদ্রের গভীর থেকে। এটা এমন একটা জগৎ যা আমাদের চোখের আড়ালে থেকে যায়। আজ আমরা সেই জগতের ভিতরেই ডুব দেব, যেখানে টেকনোলজি আর মানুষের সাহস মিলে অসম্ভবকে সম্ভব করে তোলে। চলুন শুরু করা যাক। প্রথমে বুঝে নেওয়া যাক এখানকার পরিবেশটা ঠিক কতটা প্রতিকূল। সমুদ্রের গভীরে তেল খোঁজা মানে শুধু একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ নয়, এটা প্রকৃতির রুদ্র রূপের সাথে একেবারে মুখোমুখি লড়াই করার মতো। বরং এই কাজের সাথে জড়িয়ে থাকা চরম ঝুঁকিরই একটা বাস্তব চিত্র। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না? যদি জীবনের ঝুঁকি এতটাই বেশি হয়, তাহলে মানুষ কেন এই বিপজ্জনক পথে যায়? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার প্রতিদিনের জীবনে, আমাদের বিশ্বজোড়া শক্তির চাহিদার মধ্যে। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। এই যে এত ঝুঁকি, এর পেছনের আসল চালিকা শক্তিটা কি? আসলে পুরোটাই বিশ্বজুড়ে বাড়তে থাকা শক্তির চাহিদা। দেখা যাক কিভাবে এই অর্থনৈতিক বাস্তবতা এই ধরনের বিপজ্জনক কাজগুলোকে একরকম অপরিহার্য করে তুলেছে। সমস্যাটা আসলে খুব সহজ। বিশ্বজুড়ে আমাদের শক্তির চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু মাটির নিচে যে তেলটা সহজে পাওয়া যেত তার ভাণ্ডার তো সীমিত, আর সেটা খুব দ্রুত ফুরিয়েও আসছে। এই চাহিদা আর যোগানের মধ্যেকার বিশাল ফারাকটাই আমাদের ঠেলে দিচ্ছে গভীর সমুদ্রের দিকে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদিকে শক্তির চাহিদার গ্রাফটা কেবলই ওপরের দিকে উঠছে, আর অন্যদিকে সহজলভ্য যোগানের গ্রাফ সেটা ধীরে ধীরে নিচের দিকে নামছে। ঠিক এই শূন্যস্থানটা পূরণ করতেই কিন্তু আমাদের গভীর সমুদ্রের মতো ঝুঁকিপূর্ণ পথে যেতে হচ্ছে। 100 বছর? হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন আমরা এখন যে হারে তেল ব্যবহার করছি তাতে স্থলভাগের সহজলভ্য তেলের ভাণ্ডার হয়তো আর মাত্র 100 বছরের মধ্যেই ফুরিয়ে যাবে। অথচ আমাদের চাহিদা, সেটা তো কমার কোনো লক্ষণই নেই, বরং বেড়েই চলেছে। তাহলে প্রশ্ন হলো, এই কঠিন পরিস্থিতিতে গভীর সমুদ্র থেকে তেল আনা হয় কিভাবে? এখানেই আসে ইঞ্জিনিয়ারিং আর বিজ্ঞানের এক অবিশ্বাস্য মেলবন্ধন, যা এক কথায় অসম্ভবকে সম্ভব করে তোলে। পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়। প্রথমে বিশেষ সোনার প্রযুক্তি দিয়ে সমুদ্রের তলদেশ স্ক্যান করে খুঁজে বের করা হয় কোথায় তেল থাকতে পারে। জায়গাটা একবার নিশ্চিত হলে একটা বিশাল প্ল্যাটফর্ম থেকে গভীর সমুদ্রের ড্রিলিং শুরু হয়। সেখান থেকে যে অশোধিত বা ক্রুড অয়েল তোলা হয় সেটা কিন্তু সরাসরি ব্যবহার করা যায় না। সব শেষে সেই তেলকে পরিশোধন করে পেট্রোল, ডিজেল বা কেরোসিনের মতো জ্বালানিতে পরিণত করা হয়, যা আমাদের গাড়ি থেকে শুরু করে ঘরের আলো পর্যন্ত জ্বালায়। প্রযুক্তি নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু এই সব প্রযুক্তি চালায় কারা? মানুষ। চলুন এবার সেই মানুষগুলোর কথায় ফেরা যাক, যারা এই তেল উত্তোলন করেন। অফশোর প্ল্যাটফর্মে তাদের জীবনটা ঠিক কেমন কাটে? সাধারণত এই কাজ দুই ধরনের জায়গায় হয়। একটা হলো অনশোর, মানে উপকূলের কাছাকাছি, আর অন্যটা হলো অফশোর, যেটা একদম মাঝ সমুদ্রে বিশাল সব প্ল্যাটফর্মের উপর। আমরা মূলত এই অফশোরের জীবনযাত্রা নিয়েই কথা বলবো। একটা অফশোর প্ল্যাটফর্মকে বলা যেতে পারে মাঝ সমুদ্রে ভাসমান একটা ছোট শহর। সেখানে কর্মীদের থাকার জন্য কেবিন আছে, বিনোদনের জন্য টিভি, গেমসের ব্যবস্থা আছে। যেহেতু ডাঙা থেকে শত শত মাইল দূরে, তাই তাজা খাবারের বদলে ভরসা হিমায়িত খাবার। তবে এই একাকী জীবনে সবচেয়ে জরুরি বিষয় হলো নিরাপত্তা, আর তার জন্য মানতে হয় অত্যন্ত কঠোর নিয়মকানুন। আর নিরাপত্তার কথা যখন উঠলই, তখন একটা বিশেষ ট্রেনিংয়ের কথা না বললেই নয়, যার নাম সার্ভাইভাল ট্রেনিং। এই ট্রেনিংয়ে শেখানো হয় যদি কোনো দুর্ঘটনায় কেউ উত্তাল সমুদ্রে পড়ে যায়, তাহলে কিভাবে নিজেকে বাঁচিয়ে আবার প্ল্যাটফর্মে ফিরতে হবে। এক কথায় এই ট্রেনিংটাই কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে একটা দেয়াল হয়ে দাঁড়াতে পারে। এতক্ষণ ধরে যে আলোচনাটা হলো, চলুন এবার সেটার মূল বিষয়টাতে ফিরে আসি। এই যে দূর সমুদ্রের ঝুঁকিপূর্ণ জগৎ, এর সাথে আমাদের প্রতিদিনের জীবনের যোগসূত্রটা ঠিক কোথায়? আসল কথাটা হলো, আমরা যখন খুব সাধারণভাবে গাড়ি চালাই বা ঘরের আলোটা জ্বালাই, তার পেছনে কিন্তু রয়েছে সমুদ্রের শত শত মাইল দূরে ঘটে চলা এই বিশাল কর্মকাণ্ড, কর্মীদের ত্যাগ আর অবিশ্বাস্য প্রযুক্তি। আমাদের আরামের উৎসটা আসলে লুকিয়ে আছে তাদের জীবনের ঝুঁকির মধ্যে। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, আমাদের এই অফুরন্ত শক্তির চাহিদা মেটাতে আমরা কি এই রকম ঝুঁকিপূর্ণ পথের উপরই নির্ভর করে থাকব, নাকি নতুন কোনো আরও টেকসই পথের সন্ধান করব? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা বোধহয় আমাদের সবার।